পুঁজিবাজার একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এটি শিল্প বাণিজ্যের সম্প্রসারণ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাজারের স্বাভাবিক ওঠানামা, অনিশ্চয়তা ও ঝুঁকি অনেক সময় বিনিয়োগকারীদের মাঝে সংকট সৃষ্টি করে। তাই প্রশ্ন থেকেই যায়, পুঁজিবাজার কি আমাদের জন্য ঝুঁকির ভরসা নাকি সম্ভাবনার নতুন দিগন্ত? এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস, আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আসার জন্য। জনাব আশরাফ আহমেদ, আমি প্রথমেই যেমনটা বলছিলাম যে পুঁজিবাজার একটি দেশের জন্য অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমি জানতে চাই যে পুঁজিবাজার কি আমাদের জন্য ঝুঁকির ভরসা নাকি এটি সম্ভাবনার নতুন দিগন্ত? কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, পুঁজিবাজার যে কোনো ইকোনমির জন্য একটা পালস ইন্ডিকেট করে, যে এটা আসলে দেখায় যে বিনিয়োগকারীরা এবং একই সাথে যারা পুঁজি তুলছেন তারা কিভাবে ফিউচারটা দেখছেন। যে মানে খুব সহজভাবে বলি যে দেখুন, যদি সবাই যদি মনে করে যে আগামী 6 মাস 1 বছরে আপনার ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি হবে, আপনি দেখবেন সেটার আসলে রিফ্লেকশন দেখা যায় যে মার্কেটে প্রাইস বেড়ে যায়। আবার যখন দেখা যায় যে আগামী 6 মাস কিংবা 1 বছরের আউটলুক হচ্ছে যে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে না, তখন দাম কমে যেতে বাধ্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, যে কোনো স্টকের দাম কিন্তু আলটিমেটলি বিনিয়োগকারীরা যেই দামে কিনবেন এবং যেই দামে বিক্রি করবেন সেটাই হচ্ছে আসল প্রাইস। যেই কারণে আপনার মূল্য বৃদ্ধি এবং হ্রাস দুটোই আসলে আমি মনে করি খুব ওপেনলি ফ্রিলি মুভ করতে দেওয়া উচিত। এটা রেগুলেট করলেই, যেটা প্রাইস কন্ট্রোল করলেই এটা আসলে এক ধরনের ডিস্টরশন ক্রিয়েট করবে মার্কেটে। এই মুহূর্তে যদি বলি আমি, আপনি যদি গত 2-3 মাসের হিসাব দেখেন যে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মার্কেট প্রায় 600 পয়েন্টের মতো কমে এখন আজকে আবার 5000 এর একটু ওপরে আছে, 5025 থেকে 50-এর মধ্যে ওঠানামা করছে। এটা 2 মাস আগেও ছিল 5600 লেভেলে, এবং আমরা দেখছি যে এভারেজ ট্রেড ভলিউম, ডেইলি ট্রেড ভলিউম 450 থেকে 500-এর মধ্যে ওঠানামা করছে, যেটা কিন্তু আমাদের এভারেজের থেকে অনেক কম। এই কনটেক্সটে যদি বলি যে এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখেন যে এই মুহূর্তে আসলে যদি মার্কেটের প্রাইস আর্নিং যদি আমরা যেটা হিসাব করি যে যতখানি আর্নিং দেয় একটা কোম্পানি সেটার মাল্টিপল যদি প্রাইস হিসাব করি, এটা মোটামুটি 10-এর একটু নিচে। এটার মানে হচ্ছে যে মার্কেটে পুঁজিবাজারের ইনভেস্টরদের এক্সপেকটেশন হচ্ছে যে মার্কেট থেকে মোটামুটি 10%-এর মতো রিটার্ন পাওয়া যাবে। এটা কিন্তু আমি মনে করি ইজ নট ইন লাইন উইথ আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ট্রেন্ড। কারণ আপনি যদি আমাদের রিস্ক ফ্রি রেট দেখেন, আমাদের ট্রেজারি বিলের রেট দেখেন, সেটা অ্যাবাউট 12%-এর কাছাকাছি ওঠানামা করছে, 10 থেকে 12 লেভেলে থাকছে। সো সেই হিসাবে মার্কেট পি আসলে হওয়ার কথা 8%-এর কাছাকাছি, 8-এর কাছাকাছি, যে এখানে এটা আছে 10-এর কাছাকাছি। তার মানে আরও 20% পড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। তার মানে এই না যে পড়বে। কারণ আরেকটু ব্যাখ্যা করা দরকার যে দেখুন, আমাদের কিন্তু এই যে প্রাইসে আর্নিংসের যে হিসাবটা বললাম, এটার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পুঁজিবাজারের একটা বড় সেকশন যেটা ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু দুটো ঘটনা ঘটছে। এক নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্রস দ্য বোর্ড প্রফিটেবিলিটি এবং সেলস স্ট্যাগনেট করে যাচ্ছে, কস্ট বাড়ছে, ইন্টারেস্ট কস্ট বেড়ে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে যে নেট প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। সো এইটার ফলে যেটা হচ্ছে যে আর্নিং যদি কমে যায়, প্রাইস কমতে বাধ্য। সো এটা একদিক থেকে ফ্যাক্টর। আবার অন্যদিকে আরেকটা জিনিস আমরা দেখছি যে এটা ব্যাংকিং সেক্টর, যেটা প্রায় 25 থেকে 30% অফ দ্য মার্কেট ক্যাপ, ওইখানে দুই ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক, যেগুলো 15-20টার মতো ব্যাংক, খুব ভালো করছে, কারণ তাদের আন্ডারলাইং প্রফিট বাড়ছে, তাদের ইনকাম বাড়ছে। কিছু কিছু ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক, আপনার রেকর্ড রিটার্ন অন ইকুইটি দিচ্ছে। আবার উল্টো দিকে কিছু কিছু ব্যাংকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রাইস পয়েন্ট প্রায় 2 টাকা 3 টাকা লেভেলে নেমে যাচ্ছে, যেটা 10 টাকার শেয়ার, কিছু কিছু জায়গায় এটা 5 টাকায় নেমে গেছে। সো ওই একই সাথে যদি ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করি আমরা, রিয়ালিটিতে যেটা ঘটছে পুঁজিবাজারে কিন্তু সেটা রিফ্লেকশন হচ্ছে। যে কোম্পানিগুলো ভালো করছে তাদের প্রাইস বাড়ছে, যে কোম্পানিগুলো ভালো করছে না, যথেষ্ট ভালো করছে না, তাদের প্রাইস কমছে। এটি আসলে স্বাভাবিক প্রকৃতি। পুঁজিবাজারের সংকট উৎস বলতে হলে প্রধান কারণগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে আপনার ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন এবং ওভারঅল ইকোনমিতে যেই কোম্পানিগুলো স্টক আমরা কেনাবেচা করছি পুঁজিবাজারে, যারা লিস্টেড, তাদের আন্ডারলাইং পারফরমেন্সের ইস্যু আছে একটা। এটা হচ্ছে সবচেয়ে বড় ড্রাইভার।
সেকেন্ড হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, আপনার ইনফ্লেশন কীরকম, ইন্টারেস্ট রেট কীরকম, রিস্ক সরকারি বন্ডের ইন্টারেস্ট রেট কীরকম, এগুলো আরেকটা বড় ফ্যাক্টর। তারপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি কী পরিমাণ আছে। যে দেখুন আপনি যদি আমরা একটা সবসময় আমাদের একটা ভুল ধারণা মাথায় কাজ করে, আমি মনে করি যে আমরা মনে করি যে যে আপনার বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেই সেটা ভালো খবর, নট নেসেসারিলি। মানে ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার এখন যে 10 থেকে 15 লাখ যে অ্যাক্টিভ বিও অ্যাকাউন্ট আছে সেটা 30 লাখ হলে যে খুব ভালো কথা তা কিন্তু না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুঁজির সরবরাহ, যে আপনি যদি একজন খুব বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে আনতে পারেন এখানে, তার প্রভাব মার্কেটে কিন্তু অনেক বেশি। এবং একদিক থেকে আমি মনে করি আমাদের মার্কেটের সবচেয়ে বড় দুর্বলতার একটা জায়গা হচ্ছে যে এই ধরনের বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরের অভাব। এবং এখানে আপনি যদি দেখেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেটা, অ্যাসেট ম্যানেজার ইন্ডাস্ট্রি যেটা, সেখানে আমাদের একটা বড় ধরনের দুর্বলতা তৈরি হয়ে গেছে। কারণ আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে অনেকগুলো মানে এই ফান্ড ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি আসলে অনেক ধরনের রেপুটেশনাল ইস্যুর মধ্যে দিয়ে গেছে। বিভিন্ন ধরনের অ্যালিগেশনস আমরা দেখতেই পাচ্ছি, এবং বিভিন্ন এটার আগেও গত 10-15 বছরের 20 বছরের হিস্ট্রিতে যদি আপনি দেখেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হয়েছে যেগুলো আসলে খুব যে বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো সিগন্যাল দিয়েছে তা না। এটার মধ্যে সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের লাইফ এক্সটেনশন করা, এটা কিন্তু বিনিয়োগকারীদের একটা বড় ধরনের হতাশাজনক ব্যাপার একটা। সো এইভাবে যদি আমি বলি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বড় না হওয়ার কারণে কিন্তু আমাদের একটা বড় ধরনের দুর্বলতা তৈরি হয়ে গেছে। আবার একই সাথে আপনি যদি দেখেন যে বড় ইনভেস্টর গ্রুপ যাদের হওয়ার কথা, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু যে পুঁজিবাজারে খুব এফেক্টিভলি এঙ্গেজ করেছে তা কিন্তু না। মানে আমি যদি খুব আরও সহজভাবে বলি, ধরুন যে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে যেখান থেকে পুঁজি তোলা দরকার, টাকা রেজ করা দরকার, তাদের জন্য কিন্তু আসলে পুঁজিবাজার যে খুব ভালো একটা সলিউশন হিসেবে এসছে তা না। এটা অনেকগুলো কারণ আছে, তার মধ্যে লিস্টিংয়ের যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস, পোস্ট লিস্টিং যে চ্যালেঞ্জেস, এগুলো একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিনিয়োগকারীদের কথা আপনি বলছিলেন, তো বিদেশি বিনিয়োগকারীরা কি আমাদের দেশে আকৃষ্ট হচ্ছে? এই মুহূর্তে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে খুব বেশি আকৃষ্ট হওয়ার কোনো কারণ নেই, কিন্তু গত আপনার 2021-22 থেকে যদি আমরা হিসাবটা করি, বিদেশি বিনিয়োগকারী যারা হন, মানে ফ্রন্টিয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, তারা নিজেরাও একটা বড় ধরনের চাপের মুখে দিয়ে গেছেন গ্লোবালি। তার কারণটা হচ্ছে দেখুন, ইন্টারেস্ট রেট যখন কম থাকে তখন ফ্রন্টিয়ার মার্কেটে আগ্রহ বেশি থাকে আলটিমেট বিনিয়োগকারীদের, এবং কিন্তু যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায় ইউএস ডলারে, তখন আসলে ফ্রন্টিয়ার মার্কেটের অ্যালোকেশনটাও কমে আসে। সো আমরা 2021 থেকে 20 থেকে 23 পর্যন্ত এই ধাক্কাটা একটা বড়ভাবে অনুভব করেছি। সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে, দেখুন বিদেশি বিনিয়োগকারীরা ডলারের ইনভেস্টর, তারা যখন দেখেন যে দেশে একটা বড় ধরনের ডলার সংকট তৈরি হচ্ছে, তারা তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছেন না, তখন একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। মানে সোজা বাংলায় তাদের ফান্ডের ইনভেস্টমেন্টের হিসাব করা হচ্ছে ডলারে। সো ডলার যখন 85 থেকে 110 টাকা হয় কিংবা 120 টাকা হয়, তাদের পোর্টফোলিওতে অটোমেটিক্যালি একটা 30%-এর মতো লস বুক করতে হয়। সো এই লসের ধাক্কাটা ফলে যেটা হয়েছে যে ফ্রন্টিয়ার মার্কেটের ইনভেস্টররা অনেকেই বাংলাদেশ থেকে পিছিয়ে গেছেন। যতক্ষণ না কারেন্সি স্টেবল হবে এবং এই ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন স্টেবল হবে, এই ফান্ডগুলোর ফেরত আসার সম্ভাবনা খুব কম। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। মূল্যস্ফীতিরা সরকার সিকিউরিটির সুদ হার হ্রাসের আভাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয় বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এগুলো সবকটাই ভালো জিনিস, কিন্তু এগুলা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস। মানে খুব ভালো সহজভাবে যদি বলি, দেখুন আমরা কিন্তু প্রায় 2 বছর ধরে আমরা কিন্তু খুব কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি বেসরকারি খাত থেকে। ইন্টারেস্ট রেট বাড়ছে, ক্রেডিট ক্রাঞ্চ হচ্ছে, ক্রেডিট ফ্লো কমে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য আসলে সংকুচিত হয়ে আসছে। এবং ইন্টারেস্ট রেট বাড়ার ফলে আমাদের দেশে যেটা হয়েছে, ডিমান্ড কিছুটা হলেও কমেছে, কিন্তু সাপ্লাই চেনেও একটা বড় ধরনের চাপ পড়েছে। ফলে ডিমান্ড সাপ্লাই দুটোই কমে এসছে, ইকোনমি অনেকখানি কুল ডাউন করেছে বলতে পারি আমরা। এবং এটার ফল কিন্তু দেখছেন যে আপনার যে ইনফ্লেশন যতখানি কমছে,
ইনফ্লেশন 14% থেকে কমে 8-9% লেভেলে এসছে, এটাও কিন্তু স্টিল ইজ কনসিডার্ড ভেরি হাই। সো এবং উল্টো দিকে আমাদের জন্য যে প্রবলেমটা হয়েছে যে গ্রোথ রেট খুব সাবস্টেন্সিয়ালি কমে এসছে, যেখানে আমাদের ইকোনমিতে আমরা অভ্যস্ত 7-8% কিংবা 6-8% লেভেলে গ্রোথে, সেটা আসলে 3-4% লেভেলে নেমে এসছে। এটার কারণটা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে না দেখি আনএমপ্লয়মেন্ট বাড়ছে, দারিদ্র্য বাড়ছে। রিজার্ভের ব্যাপারে যেটা ইম্পর্টেন্ট যে জিনিস যেটা কাজ করেছে আমাদের জন্য, সেটা হচ্ছে ইম্পোর্ট কম্প্রেশন। আমাদের যেখানে প্রায় $6-7 বিলিয়ন লেভেলে ইম্পোর্ট হতো মাসে, সেটাকে কমিয়ে 5-6 বিলিয়ন লেভেলে নামিয়ে আনা গেছে। ফলে যেটা হচ্ছে যে ওই ইম্পোর্ট, যেহেতু ডলারের চাহিদা কমে যাচ্ছে কিছুটা, ফলে যেটা হচ্ছে যে যতটুকু যোগান আছে এবং যেটাতে মানে আপনার এক্সচেঞ্জ রেট বাজারমুখী করার ফলে, এবং ইনফ্যাক্ট যতটুকু ডলারের দাম যতটুকু হওয়ার কথা তার থেকে একটু বেশি লেভেলই আছে এখন, কারণ সেন্ট্রাল ব্যাংক এটাকে, এই প্রাইস লেভেলটাকে সাপোর্ট করছেন। এটার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেমিটেন্সে একটা বড় একটা ইনক্রিজ হয়েছে। এই ফলে কিন্তু আমাদের যে রিজার্ভের সিনারিও সেটা মোটামুটি স্ট্যাবিলাইজ করে গেছে। বাট রিজার্ভের এই স্ট্যাবিলাইজেশন কিন্তু গত 1-1.5 বছর ধরেই আছে, কারণ আপনি যদি দেখেন আমাদের রিজার্ভ 20-22 বিলিয়ন লেভেলে ছিল, এখন তার থেকে একটু বেড়েছে, বিকজ আমরা বেশ কিছু প্রায় 10 বিলিয়ন ডলারের মতো নেট ফরেন বরোয়িং বেড়েছে সরকার থেকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছ থেকে পলিসি লোনগুলোর কারণে। সো এটা একটা ভালো জিনিস, স্ট্যাবিলাইজেশন হয়েছে, রিজার্ভটা একটু বেড়েছে। কিন্তু দিস কেম অ্যাট আ কস্ট অফ গ্রোথ কম্প্রেশন। যে কারণ এখন আমাদের যেটা দুশ্চিন্তার জিনিস সেটা হচ্ছে যে আমরা কি একটা স্ট্যাগনেন্ট ইনফ্লেশনারি সিনারিওতে চলে যাব কি না। ব্যাংকিং খাতের সংকট কি পুঁজিবাজারকে পুনরুদ্ধারে বাধা সংকট সৃষ্টি করছে? ইয়েস এন্ড নো। মানে একটু যদি বলি যে ব্যাংকিং খাতগুলোতে যে ব্যাংকগুলো কিন্তু একটা পয়েন্টে পুঁজিবাজারের বড় বিনিয়োগকারী ছিলেন। সো এখন যেটা হচ্ছে যে যেহেতু সরকারি বন্ডের রেট যেহেতু অনেক হাই ছিল, অনেক বেশি ছিল, সেই কারণে তাদের পুঁজিবাজারের ব্যাপারে আগ্রহটা কমে গিয়েছিল। সো ওই রেটটা রিডাকশন না হওয়া পর্যন্ত ব্যাংকগুলোর যে ভালো ব্যাংক যারা, তাদের আগ্রহ ফেরত আসবে বলে মনে হয় না। একটা পয়েন্টে গিয়ে আসবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পুঁজিবাজারে যেটা সবসময় মনে রাখতে হয় যে আপনি যখন মার্কেট বেড়ে গেছে তখন কিন্তু আপনি ওই গেইনটা নিতে পারবেন না। সো আপনাকে যখন কিনতে হবে, যখন মার্কেটস আর অ্যাট দ্য লোয়েস্ট, মানে যদি ব্যাপারটা যদি এইভাবে বলি যে আপনি যদি ইন্ডেক্স যখন 5,000 তখন যদি কিনতে পারেন, তখন ইন্ডেক্স যখন 7,000-এ যাবে কিংবা 6,000-এ যাবে, তখন কিন্তু আপনি 20% বুক করতে পারবেন। কিন্তু ইন্ডেক্স যখন অলরেডি 6,000-এর কাছাকাছি, তখন কিনলে কিন্তু আপনি 6,000-এ এক্সিটও করতে পারবেন অ্যাট দ্য মোস্ট, সেখানে প্রফিট মার্জিন হয়তো 1-2% হবে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পুঁজিবাজার কি বিনিয়োগকারীদের কাছে নিরাপদ মনে হচ্ছে? কি মনে হচ্ছে? পুঁজিবাজার আসলে যদি আমি একটু এইভাবে বলি যে নিরাপদ ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে আমরা পুঁজিবাজারকে এস্টাবলিশ করতে পারিনি। এটা একটু ব্যাখ্যা করছি। এই মুহূর্তে পুঁজিবাজারের প্রপোজিশনটাই হচ্ছে হাই রিটার্ন, হাই রিস্ক হাই রিটার্ন। তার মানে আপনার রিটার্ন খুব ভালো দিতে পারে যদি আপনি, বাট রিস্ক হাই মানে হচ্ছে আপনার লস করার সম্ভাবনাও অনেক হাই। একটু পুঁজিবাজারে আমরা কি কিনতে পারি যদি দেখি, যে রাইট নাও আমাদের এফেক্টিভলি আমরা ইকুইটিজ লং অনলি বলি আমরা এটাকে, মানে আপনি শুধুমাত্র ইকুইটি কিনতে পারবেন এবং বাই অ্যান্ড হোল্ড অথবা বাই অ্যান্ড সেল স্ট্র্যাটেজিতে, কিন্তু আপনি এটা শর্টও করতে পারবেন না, আপনি এটাকে অন্য কোনো কিছু করতেও পারবেন না। আবার উল্টো দিকে আমি যদি দেখি যে ফিক্সড ইনকাম বা যে বন্ড মার্কেটে ভার্চুয়ালি ট্রেড হয়ই না। সো এইটা কেন হয় না, এটা একটা বড় ইস্যু। আমি মনে করি এই যে আমরা দ্য ফ্যাক্ট যে আমরা আসলে ইনভেস্টরদেরকে কিংবা সেভার্সদেরকে মার্কেটে আনতে পারছি না। কারণ দেখুন আমি যদি লং টার্ম সেভিংসের কথা চিন্তা করি ইনভেস্টর হিসাবে, লং টার্ম রিটার্নের কথা চিন্তা করি, তাহলে আমার জন্য, এবং স্টেবল রিটার্নের কথা চিন্তা করি, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বন্ড কেনা। কারণ বন্ড আপনাকে 10%, 11%, 12% একটা ফিক্সড রিটার্ন প্রত্যেক বছর দিয়ে যাবে, যেটা ইকুইটিতে আপনি পাবেন না। ইকুইটিতে আপনি হয় ক্যাপিটাল গেইনস পাবেন কিংবা আপনার ক্যাপিটাল লস হবে। কিন্তু ডিভিডেন্ড স্ট্রিম যদি দেখেন আপনি, যে ইকুইটি কিনে বসে থাকলাম, তাহলে সেটা কিন্তু আমরা এফেক্টিভলি যেটা দেখি, ডিভিডেন্ড yield আসলে 4-5%-এর বেশি আসে না বাংলাদেশে। সো ফলে এটা মানে হোয়াট ইজ হ্যাপেনিং ইজ, আমরা এই যে লং টার্ম সেভার্স যারা,
তাদেরকে আমরা ক্যাপিটাল মার্কেটে অ্যাট্রাক্ট করতে পারছি না। ক্যাপিটাল মার্কেটে আমরা যাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি তারা আসছেন মার্কেটে হাই রিটার্নের এক্সপেকটেশন নিয়ে। বিদেশি বিনিয়োগকারীদেরকে কেন আমাদের দেশে বিনিয়োগের জন্য আমরা আস্থা ফেরাতে পারছি না? একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, বিদেশি বিনিয়োগকারীদের যদি প্রফেশনাল বিনিয়োগকারীদের কথা যদি আমরা চিন্তা করি, তাদের বেশ কিছু মেট্রিক্স আছে। যে এক নম্বর হচ্ছে আপনার তাদের যেটা প্রয়োজন একটা এনভায়রনমেন্ট যেখান থেকে তারা ডলার তাদের ইনভেস্টমেন্ট যে কোনো সময় চাইলে বের করতে পারবেন কিংবা লিকুইডেট করতে পারবেন। সো আমরা ওখানে একটা ফল্টার করি। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে আমাদের মার্কেটে ইন্টারভেনশনের আসলে রেগুলেটরি ইন্টারভেনশনের অনেকগুলো এক্সাম্পল আছে যেটা তাদেরকে বেশ খানিকটা ভয় দেখায়। একটা সিম্পল জিনিস বলি, যে আমরা যখন বললাম যে মার্কেট ফ্লোর, যে কোনো স্টক এত টাকার নিচে ট্রেড হতে পারবে না, এটা আমি মনে করি একটা আমাদের জন্য একটা বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে বহু বছর মার্কেট থেকে দূরে রাখবে। থার্ড ইস্যু হচ্ছে যে কারেন্সি স্টেবিলিটি। একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, যে টাকা যদি আপনার ওঠানামা করে, আমাদের যেহেতু ইনভেস্টমেন্টটা টাকাই ডিনোমিনেটেড, সো ডলারের ক্ষেত্রে তখন ওনাদেরকে রিপোর্ট করতে হচ্ছে ডলারে। সো টাকা ডিভ্যালু করলে পোর্টফোলিওর ভ্যালু অটোমেটিক্যালি কমে যায়, লস বুক করতে হয়। সো এইগুলো একটা বড় ফ্যাক্টর। ইন টার্মস অফ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলি, যে গভর্নেন্সের ইস্যুস যেগুলো, এইগুলোর থেকে বড় ফ্যাক্টর কিন্তু হচ্ছে এই যে আপনার এই ধরনের পলিসি ইন্টারভেনশন, যে প্রাইস ক্যাপ করলাম কিংবা ফ্লোর ক্যাপ, প্রাইস ফ্লোর ইনস্টল করলাম, অথবা লিকুইডিটি রেস্ট্রিকশন করলাম, যে আপনি লিকুইড কি বলে অফলোড করলেও আপনি টাকা রিপ্যাট্রিয়েট করতে পারবেন না। এই জিনিসগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের শঙ্কার জায়গা। এটার বাইরে আরেকটা বড় জায়গা আছে। দেখুন, বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল খাতগুলো কোনটা যেখানে বিদেশি বিনিয়োগের জন্য আসলে অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে কনজিউমার ড্রিভেন মার্কেটস। আপনার ফুড অ্যান্ড অ্যালাইড আছে, আপনার এফএমসিজি আছে, আপনার ফার্মাসিউটিক্যালস আছে, আপনার টেক্সটাইলস আছে। যে এখন বাংলাদেশে যেমন ধরেন ফার্মাসিউটিক্যাল টু এন এক্সটেন্ট রিপ্রেজেন্টেড ইন দ্য মার্কেট, কিন্তু বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সংখ্যা 200-র উপরে, তার মধ্যে কতগুলো আসলে মার্কেটে লিস্টেড। আবার উল্টো দিকে ফুড অ্যান্ড অ্যালাইডও যদি দেখি, যে বড় মার্কেট প্লেয়ার যারা, তারা কেউই ফুড লিস্টেড না। আপনার টেক্সটাইলে ভার্চুয়ালি আমরা যেই আমাদের যে জায়েন্ট গ্রুপগুলো আছে, মানে সবচেয়ে বড় যদি আমি 20টা কোম্পানি হিসাব করি, 20টা গ্রুপ হিসাব করি, তার মধ্যে ভার্চুয়ালি কেউই লিস্টেড না। সো এই যে দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের মার্কেট আসলে আমাদের ইকোনমিক রিপ্রেজেন্ট করে না, কিংবা এইভাবে যদি বলি যে ইকোনমির যে সবচেয়ে সাকসেসফুল গ্রোথ এরিয়া যেগুলো, এই এক্সপোজারটা মার্কেটের থ্রুতে পাওয়া যায় না, এটাও একটা বড় কারণ। কারণ আপনি মার্কেটে, আমি ধরেন মার্কেটে ইনভেস্ট করবো, তাহলে আমি এখন আসলে আমি যদি মেগা ক্যাপ হিসাব করি, একটা দুটো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যেগুলো ভালো করছে, একটা ব্যাংক একটা বড় অংশ। ব্যাংকের মধ্যেও কিন্তু একটু আগে যেটা বলছিলাম, যে 15-20টা ব্যাংকের বেশি, বাকিগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাট্রাকটিভ না বিনিয়োগকারীদের কাছে। সো এই ইস্যুগুলো আসলে সামনে চলে আসে এবং এগুলো অত্যন্ত ফান্ডামেন্টাল ব্যাপার। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরেকটু বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরো একটু বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। জনাব আশরাফ আহমেদ, আমি এবার আপনাকে জানতে চাই, এই যে বড় কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্ত কমে যাওয়ার কারণ কি দেখছেন? প্রক্রিয়া জটিলতা নাকি প্রণোদনার অভাব? ধন্যবাদ। প্রক্রিয়া জটিলতাটা একটা বড় ইস্যু, এবং প্রক্রিয়া জটিলতা বললে আসলে পুরো গল্পটা বোঝা যায় না। আমাদের যে আইপিও প্রসেস যেটা, সেখানে একটা বড় ধরনের দুর্বলতা আছে, যেটা আমি মনে করি একটা বিশেষ করে বড় কোম্পানিগুলোর জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ, যে প্রাইসিং মেকানিজম কি হবে। কারণ এসিসি আমাদের দেশে যেটা হয়, যে আইপিওর প্রাইসিং কি হবে এটা এসিসি ঠিক করে দেয়, এবং এটা ভ্যালুয়েশন ম্যাট্রিক্স আছে যেটা কিছুদিন পরপর চেঞ্জ হয়। এটা অধিকাংশ ক্ষেত্রেই জাস্টিফাইড না। মানে আমি নিজে যেটা দেখি, যে এন্টারপ্রেনাররা কখনোই আসলে এই প্রাইসে ঠিক এগ্রি করেন না। আমি মনে করি যে এখানে এই ধরনের সেট প্রাইসিংয়ের মেকানিজমের রুলসের বদলে এটা হয়তো যদি মার্কেট বেসড প্রাইসিং হয়, তাহলে সেটা হয়তো বা অনেক বেশি ফলপ্রসূ হবে। মানে একটা এক্সাম্পল দিই, আপনি যদি দেখেন যে অ্যাডভান্স মার্কেটে কি হয়, যে একটা কোম্পানি যেটা আইপিওতে আসছে, এটা শেয়ারের প্রাইস 10 টাকা হবে না 100 টাকা হবে, এটা কিন্তু বিনিয়োগকারীরা ঠিক করেন। তারা যদি 100 টাকায় কিনতে রাজি থাকেন, তাহলে এটার দাম 100 টাকা। তারা যদি 2 টাকাতেও কিনতে রাজি না থাকেন, তাহলে এটার দাম 2 টাকা। তো এখন এই যে বরং মাঝখানে কেউ এসে যদি বলে দেয় না এটা 10 টাকাতেই বিক্রি করতে হবে, আমি মনে করি যে এই প্রসেসটা হয়তো বা ঠিক না। এটা একটা স্টার্টিং মেজর প্রবলেম, এটা খালি জটিলতা না, ফান্ডামেন্টাল একটা অ্যাসেসমেন্টের ইস্যু আছে এখানে।
সেকেন্ড জিনিস হচ্ছে যে যেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আন্ডারে কোম্পানিগুলোকে কাজ করতে হয় সেটাও অনেক সময় একেবারেই অপ্রতুল। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল 3-4টা কোম্পানি কিংবা গ্লোবালিও সাকসেসফুল যে সে বিকাশ যদি আজকে আইপিও করতে যেতে চায়, বিকাশকে যেইভাবে প্রাইসিং করতে হবে সেটা বিকাশের কাছে অ্যাকসেপ্টেবল না। কারণ বিকাশের কাছে মানে বিকাশের বাকি যারা ইনভেস্টর আছেন তাদের কারো কাছে অ্যাকসেপ্টেবল না। আইএফসি যেমন যেই প্রাইসিং মডেলে বিকাশের শেয়ার নিয়েছে সেটা আসলে আমাদের আইপিও মডেলে কাজ করবে না। আর সেকেন্ড জিনিস হচ্ছে বিকাশের তো ফান্ডামেন্টাল কোনো অ্যাসেটস নেই। ব্যাংকিং সিস্টেমের একটা সেট গাইডলাইন আছে, ওখানেও কিন্তু এই প্রবলেমগুলো আছে। আবার ধরেন সে উবার পৃথিবীর লার্জেস্ট ট্যাক্সি কোম্পানি, ওর একটা ট্যাক্সিও ওন করে না, কোনো ফিজিক্যাল অ্যাসেট বেজই নেই ভার্চুয়ালি কোম্পানি। সো এই কোম্পানি যদি আমি আজকে কিংবা উবার মতো পাঠাও যদি আজকে বাংলাদেশে আমি লিস্ট করতে চাই, যে এসিসি যে প্রাইসিং ক্রাইটেরিয়া কিংবা যে ডিউ ডিলিজেন্স ক্রাইটেরিয়া সেখানে এটা ফিট করবে না। আবার আরও ডেঞ্জারাস জিনিস আছে। দেখুন আমাদের বড় ধরনের ইকুইটি দরকার কিসের জন্য, সে হানি ফ্লাইওভার কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলা দিজ আর পিপিপি প্রজেক্টস, এগুলাতে ইকুইটি তুলতে হবে। কিন্তু এগুলাতে ইকুইটি তুলতে গেলে আমাকে তো যেমন ধরেন গ্রিনফিল্ড লিস্টিং, যখন আমার ইকুইটিটা দরকার, যে যখন আমরা প্রজেক্টটা কনস্ট্রাকশন করব তখন আমি আইপিও থেকে টাকা তুলতে চাই, এটা যেমন আমাদের যে এক্সিস্টিং আইপিও রুলস আছে সেখানে সেটা সম্ভব না। সো গ্রিনফিল্ড লিস্টিং বলি আমরা এটাকে। সো এই গ্রিনফিল্ড লিস্টিংও সম্ভব না। তাহলে আসলে কোন অবস্থা, মানে আমি যদি এইটাকে যদি সামারাইজ করি, তাহলে আমরা কোন ধরনের কোম্পানিকে আসলে মার্কেটে আনতে চাই? তাদের এই মেট্রিক্সটা যে অ্যাসেট বেসড, অ্যাসেট হেভি কোম্পানিজ, যাদের এক্সিস্টিং ক্যাশ ফ্লোজ আছে, স্টেবল ক্যাশ ফ্লোজ আছে, গ্রোথ আউটলুক আছে, তাদেরকে আনতে গেলে তো প্রিমিয়াম দিতে হবে। আমি যদি ওই প্রিমিয়ামটা দিতে রাজি না থাকি তখন আসলে এটা কিভাবে কাজ করবে? আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন যে ব্যাংকগুলো মার্কেটে যায় কেন, কারণ দিস এ লাইসেন্সিং কম্পালশন। ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রেও তাই। এই কম্পালশনের ভিত্তিতে যদি আপনি মার্কেট চালাতে চান, সেটা আসলে একটা দূর পর্যন্ত যেতে পারবে, তার বাইরে আসলে লিস্টিং হবে না। এবং আমরা কিন্তু এই শর্টফলটার ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। আমাদের একটু আগে যেটা বলছিলাম আপনাকে, যে দেখুন আমাদের তো ইকোনমি যে গ্রোথ সেগমেন্টগুলো, মার্কেট তো সেগুলোকে রিপ্রেজেন্ট করে না। এবং এই যে মিসম্যাচটা, এটার কারণটাই হচ্ছে যে আমরা রেগুলেটরি লাইসেন্সিং ড্রিভেন ইয়েতে গেছি, কি বলে, লিস্টিং প্রসিডিওরে গেছি, নট ডিমান্ড ড্রিভেন কিংবা সাপ্লাই ড্রিভেন। সো এই জিনিসটা আমি মনে করি একটা রিভিউ করার একটা সময় আছে, এখন এটা করা দরকার। সেকেন্ড ইস্যু হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে দেখুন আমাদের তো সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে যে আমরা ডেপথ বাড়াতে পারছি না। যে 500 কোটি টাকা টার্নওভার, জিডিপি 12% মার্কেট ক্যাপ, এটা আসলে খুব যে এফেক্টিভ কিছু একটা হচ্ছে আমি বলতে পারছি না। তো তাহলে এটাকে যদি বাড়াতে হয়, আপনি একটু আগে যেটা বলছিলাম যে প্রাইসিং লেভেলও যে বাংলাদেশে খুব যে ভালো অবস্থানে আছে বিনিয়োগের জন্য, তা কিন্তু না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে যেখানে যদি প্রাইস আর্নিং যদি 9% হয়, 9 থেকে 10% হয়, তার মানে হচ্ছে মার্কেটের রিটার্ন এক্সপেকটেশন হচ্ছে 10%-এর মতো, সেটা রিস্ক ফ্রি রেটের থেকে কম। সো এই রকম সিনারিওতে আপনাকে যদি ইনভেস্টর বেস এক্সপান্ড করতে না পারেন, সেভিংসের জন্য যারা মার্কেটে ইনভেস্ট করেন তাদেরকে যদি মার্কেটে আনতে না পারি আমরা, তাহলে আর এটা তখন কাজ করবে না। পুঁজিবাজারের সুশাসনের অভাব দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে কতটা ক্ষতিগ্রস্ত করছে? সুশাসন জিনিসটাকে আসলে আমরা একটু ভেঙে বলি। দেখুন সুশাসন বলতে আমি এতক্ষণ যে ইস্যুগুলোর কথা বললাম, এগুলোকে কিন্তু আমরা সুশাসনের প্রবলেম হিসেবে চিহ্নিত করছি না। আমরা সুশাসনের প্রবলেম হিসেবে চিহ্নিত করছি কোনগুলোকে, যেগুলো ধরেন বিভিন্ন ধরনের স্ক্যাম হয়, পৃথিবীর সমস্ত ক্যাপিটাল মার্কেটে স্ক্যাম হয়, সেটাই প্রিভেনশনের জন্য যথেষ্ট কাজ করার যথেষ্ট প্রয়োজন আছে। এবং আমি মনে করি এসিসিকে এই ব্যাপারটাতে অনেক বেশি সহযোগিতা করা দরকার। এই যে মার্কেট ম্যানিপুলেশন হয় কিংবা আপনার অন্যান্য জিনিস যেগুলো হয়, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আপনার স্টেপস নিতে হবে, এটা ফান্ডামেন্টাল। কিন্তু এটা করলেই আপনি যে মার্কেটে গ্রোথ হবে তা কিন্তু না। আপনি যদি আপনার আইপিও পলিসি কিংবা ইস্যুয়েন্স ক্যাপিটাল ইস্যু রুলসের যদি স্ট্রিমলাইন না করতে পারেন, আপনি যদি ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে না পারেন, তাহলে ভালো ইস্যুয়ার পাবেন না। আপনি যদি ডিপোজিটারদের কিংবা ইনভেস্টার পুল যদি এক্সপান্ড করতে না পারেন কিংবা ওখানে যদি আপনি ইনস্টিটিউশনালাইজ করতে না পারেন, তাহলে ওই সেগমেন্টটা বাড়বে না। সো এই দুটো ইস্যুর সাথে কিন্তু
আমরা যে গভর্নেন্স হিসেবে যে জিনিসটা বলি যে মার্কেট ম্যানিপুলেশন কিংবা মিসকন্ডাক্ট, হ্যাঁ, এইটা কিন্তু ডাইরেক্টলি লিঙ্ক না। আপনাকে মার্কেট মিসকন্ডাক্ট আটকাতেই হবে, আপনাকে এনশিওর করতেই হবে যে অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্লোজার্স হচ্ছে, কিন্তু সেটা করলেই যে আপনার মার্কেট বাড়বে তা কিন্তু না। আপনি ওটা না করলে মার্কেট বাড়বে না, এটা ঠিক, কিন্তু আপনার যদি আপনি ইস্যুয়ারদের উপরে কাজ করতে না পারেন, আপনি যদি ইনভেস্টরদের উপরে কাজ করতে না পারেন, এই পুলগুলো যদি মার্কেটের ডেপথ এবং ব্রেথ যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে তো মার্কেট এক্সপ্যান্ড করা সম্ভব না। বাজারের প্রযুক্তি নির্ভর লেনদেন ও স্বয়ংক্রিয়তার প্রসার কতটা সুযোগ তৈরি করছে, কি মনে করছেন? আপনি যদি একটু চিন্তা করেন যে গ্লোবালি কিন্তু আমরা যেই নর্মাল ব্রোকারেজ যেটাকে বলি, একটা বড় অংশ কিন্তু খেয়ে ফেলছে আপনার অনলাইন ব্রোকার্স। আমি মনে করি এটা একটা সুযোগ আমাদের জন্য। এখনো যেমন ধরেন যে আমরা যে ট্রেড করতে গেলে আমাদের T+2 পর্যন্ত ওয়েট করতে হয়, ইন্ট্রাডে ট্রেডিং আমরা করতে পারি না, আমরা শর্ট পজিশনস নিতে পারি না, ইন্ট্রাডে হলেও শর্ট পজিশন নিতে পারি না। সো এই জিনিস, এবং অনলাইন ব্রোকার্স যেটা বিশেষ করে আপনার অটোমেটেড এআই বেসড বট ট্রেডিং, যেটা এই জিনিসগুলো আমি মনে করি একটা বড় ধরনের সুযোগ তৈরি করবে। কিন্তু সেটা করতে গেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বেশ কিছু জায়গায় ইনভেস্ট করতে হবে, টুইক করতে হবে, রেগুলেশন। সো এই কাজগুলো করলে আমি মনে করি যে এটা একটা বড় ধরনের এক্সপানশন সম্ভব। বাংলাদেশের পুঁজিবাজার কি বর্তমান শঙ্কার দিকে ঝুঁকে আছে, নাকি সঠিক পদক্ষেপ সম্ভাবনা নতুন পদ উত্থান করতে পারে? এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। সম্ভাবনা তো সবসময় থাকে, এবং দ্যাট ইজ হোপ ইজ হোয়াট মানে কিপস আস অ্যালাইভ। যে আমরা তো সবসময় আশা করছি যে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা, আমি নিজেও তার মধ্যে আছি, আমরা তো সবসময় আশা করি যে পুঁজিবাজারে ভালো কিছু একটা হবে ভবিষ্যতে। সেটা করতে গেলে এবং সেটা টাইম ফ্রেম কি এবং সেটা যদি কী ধরনের পদক্ষেপ নিতে হবে সেটাও আমরা মোটামুটি জানি। কিন্তু ইস্যুগুলো হচ্ছে, দেখুন আমি আপনাকে যে জিনিসগুলো বললাম এটা কোনোটাই অজানা না। আমরা কতখানি করতে পারছি কালেকটিভলি, কারণ শুধু তো এটা তো খালি রেগুলেটরের দোষ না, এটার মধ্যে মানে ইন্টারমিডিয়ারিজ যারা আছেন, যারা ইনভেস্টর আছেন, যারা ইস্যুয়ার্স আছেন, আমরা সবাই এটার পার্ট। সো আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের সবারই লাভ হবে। আমরা যদি কাজগুলো করতে না পারি, মানে এই মার্কেটের এক্সপানশন যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের কারোরই আসলে খুব মানে অ্যাটলিস্ট যুথবদ্ধভাবে আমাদের খুব একটা যে ভালো ফিচার আছে তা না। সো এটা ইস্যুটা এইভাবে বলতে পারি আমি যে এই মুহূর্তে পুঁজিবাজার যে স্টেজে আছে সেটা থেকে আসলে উল্লম্ফন সম্ভব। এখানে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে সাধারণ মানুষ কেন পুঁজিবাজারকে ভরসাযোগ্য মনে করছে না? সাধারণ মানুষ, আচ্ছা আমার কিন্তু এখানে একটা ছোট একটা ডিস্টিংশন করতেই হবে। দেখুন, আপনি যদি ছোট কি বলে সেভিংস করতে চান, আপনার জন্য সবচেয়ে সেফেস্ট রাস্তা হচ্ছে ব্যাংক কিংবা সরকারি বন্ড। আপনি পুঁজিবাজারের যে আপনার হাই ইল্ড ইনভেস্টমেন্টস কিংবা হাই রিস্ক ট্রেডিং যেগুলোকে বলি আমরা, সেটা কিন্তু আপনার জন্য না। আমরাও এইভাবে যদি বলি যে বড় ইনস্টিটিউশনরাও একটা রিস্ক লিমিট বলে একটা জিনিস সেট করেন, যে আমরা এত পরিমাণ রিস্ক নিতে পারবো, তার বাইরে আমরা নিতে পারবো না। সো আমরা তার বাইরে রিস্ক নিব না, তার বাইরে এত টাকার বেশি ইনভেস্ট করবো না, কিংবা এত এর থেকে বেশি ঝুঁকি নিব না। সো খুব ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তাদের কিন্তু ঝুঁকি নেওয়ার ক্ষমতাটাও কম। তাদেরকে কিন্তু ওই যে ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা কম, সেটার হিসাব করেই আসলে বিনিয়োগ করতে হবে। এই কারণেই কিন্তু দুনিয়া শুধু সব জায়গায় যেটা কাজ করে সেটা হচ্ছে যে প্রফেশনাল ইনভেস্টার্স, যে মিউচুয়াল ফান্ডস কিংবা আপনার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস কিংবা ইভেন আর কিছু না হলে ব্যাংক ডিপোজিট অথবা সরকারি ডিপোজিট। সো এই যে আমাদের জন্য যেটা সমস্যাটা যেটা হচ্ছে যে অতি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যদি আপনি রেগুলেশন করতে চান, সেটা আসলে কাজ করবে না। অতি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আপনাকে আসলে এই ধরনের যে কম্বিনেশন কিংবা ইন্টারমিডিয়ারিজ, তাদের থ্রুতেই করতে হবে মার্কেটে, কারণ আদারওয়াইজ তাদের জন্যে আসলে তো ওই সারাক্ষণ স্ক্রিনের সামনে বসে ট্রেড করাটা তো তাদের পক্ষে সম্ভব হবে না। সো সেটা না হলে তারা যদি সেফ বিনিয়োগ চান, তাদেরকে তো আসলে ইন্টারমিডিয়ারির কাছে যেতেই হবে। আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে ইন্টারমিডিয়ারির যে কোয়ালিটি কন্ট্রোলস যেটা, কিংবা তাদের যে রেগুলেটরি সুপারভিশন, ওইখানে হয়তো আমরা যথেষ্ট শক্তিশালী না। জনাব আশরাফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।